সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আলোচনার শুরুতে আমি গভীরভাবে স্মরণ করতেছি 5ই আগস্ট এবং জুলাই আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের বিদায় আত্মা কামনা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইমানদার শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। সাথে সাথে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনা করতেছি। প্রিয় ভাই, আপনি আমাকে প্রশ্ন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষ কেন করবে, তাই না? দেখেন, আমি যদি সংক্ষেপে বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ করবে ব্যক্তি নাজাত এবং সামষ্টিক নাজাতের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষ প্রচলিত এই ঘূর্ণিধরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে ইসলামের স্বর্ণালী যুগকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলাম বাংলাদেশ করবে। এখন আমাদের সমাজে রাহাজারি, ছিনতাই, হত্যা, লুট, ধর্ষণ, দুর্নীতি, ইফটিজিং, দখলদারিত্ব ইত্যাদি থেকে অবসান পাওয়ার জন্যই ইসলাম আন্দোলন বাংলাদেশ করবে। ইসলাম আন্দোলন বাংলাদেশ করবে নারীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য। ইসলাম আন্দোলন বাংলাদেশ করবে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্ম, বর্ণ, গোত্র মানুষের নৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য ইসলাম আন্দোলন বাংলাদেশ করবে। আমি যদি সংক্ষেপে সামারি বলি, ইসলাম আন্দোলন বাংলাদেশ কেন করবে? ইসলাম আন্দোলন বাংলাদেশ করবে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির জন্য। আরো তো ইসলামী দল আছে, অনেক ইসলামী দল বাংলাদেশে আছে। এক্সট্রা অর্ডিনারি কি আছে এমন আমাদের এই যে চরমনাই পীর সাহেবের দলের ভিতরে? দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন যে বাংলাদেশে অসংখ্য ইসলামী ঘরানার অনেক সংগঠন আছে, তো এর মধ্যে কেন আমি ইসলাম আন্দোলন বাংলাদেশ করবো মানে অন্যজনে কেন ইসলাম বাংলাদেশ করবে, কেন করা প্রয়োজন? দেখেন, আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থা দিয়ে আমরা যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প কোনো ইসলামী দল ওইভাবে আমি দেখতে পারতেছি না, বিদায় আমি ইসলাম বাংলাদেশ করতেছি। যে বিষয়টা কিরকম, দেখেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, তিন দেশ হচ্ছে আমাদের ভারত, মায়ানমার বিস্তৃত, অন্য অংশ হচ্ছে বঙ্গোপসাগর। এই বাংলাদেশের ইসলামের শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত 4টা পরিবার ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। দাওয়াত, এটা হচ্ছে দাওয়াতের, সেটা হচ্ছে 4টা প্রক্রিয়া আছে: গণদাওয়াত, গণদাবি, গণস্বাস্থ্য, গণবিপ্লব। অর্থাৎ গণবিপ্লব বলা যায় এক কথায় গণবিপ্লব, সশস্ত্র বিপ্লব, সামরিক অভ্যুত্থান, নির্বাচন। তো এই 4টা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে 2টা প্রক্রিয়া চুজ করা যায়। একটা হচ্ছে গণবিপ্লব, আর একটা হচ্ছে নির্বাচনী প্রক্রিয়া। সশস্ত্র বিপ্লব এবং সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ এই মুহূর্তে আমার অ্যানালাইসিসে বলতেছে যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা যাচ্ছে না। তো 2টা অপশন যেহেতু আমার কাছে ওপেন আছে, একটা হচ্ছে যে গণবিপ্লব, আর একটা হচ্ছে নির্বাচন প্রক্রিয়া। আপনি গণবিপ্লবের মাধ্যমে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনার সর্বশ্রেণী পেশার মানুষ, দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে এই গণবিপ্লবে অংশগ্রহণ করতে হবে। যেমন আমরা দেখেছি 5ই আগস্টে গণবিপ্লব, এক্সাম্পল যদি আমি দিতে দিই, এই গণবিপ্লবে কিন্তু আপনি দেখবেন সব শ্রেণী পেশা, নারী পুরুষ সকলেই কিন্তু অংশগ্রহণ করেছে। তো যার কারণে একটা গণবিপ্লব হয়েছে। সেই গণবিপ্লবের মাধ্যমে কিন্তু এই স্বৈরা শাসকের পতন হয়েছে এবং স্বৈরা শাসক হাসিনা সরকার এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে একটা ইসলামী গণবিপ্লব কিভাবে সম্ভব? দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশে একজন মেথর আছে, একজন কৃষক আছে, একজন ভ্যানওয়ালা আছে, একজন ঠেলাওয়ালা আছে, কৃষক আছে, একজন শিক্ষক আছে, একজন ইমাম আছে, একজন আলেম আছে, একজন মুয়াজ্জিন আছে, একজন সচিব আছে, একজন আইনজীবী আছে, একজন ব্যাংকার আছে। অর্থাৎ নিম্ন শ্রেণী থেকে শুরু করে সর্বস্তর পর্যন্ত সর্বশ্রেণী পেশার মানুষ ইসলাম বাংলাদেশ আছে। অনেক ইসলামী দল দেখবেন, তারা কেউ আছে কওমি মাদ্রাসা ঘরানা কেন্দ্রিক, কেউ আছে মনে করেন কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক, কেউ আছে শুধু কলেজ ভার্সিটি নিয়ে। কিন্তু ইসলামী আন্দোলন এমন একটা সংগঠন, আপনি আলিয়াতে যাবেন, আলিয়াতেও ইসলামী আন্দোলন আছে, কওমিয়ে যাবেন, কওমি অঙ্গের ইসলামী আন্দোলন আছে,
পীর মুরিদে যাবেন সেখানে ইসলামী আন্দোলন আছে, কৃষকের মধ্যে ইসলামী আন্দোলন আছে, শিক্ষকের মধ্যে শিক্ষক ইসলামী আন্দোলন আছে, একজন এই কি বলে সচিবালয় একজন ইসলামী আন্দোলন আছে, ব্যাংকারের ভিতরে একজন ব্যাংকের ইসলামী জি আন্দোলন আছে, ভাই, অর্থাৎ আপনার সর্ব বক্তব্য শ্রেণী পরিষ্কার। পেশার মানুষ আমি এই যদি সংগ্রহের সাথে আপনাকে সম্পৃক্ত আছে। আরেকটু জানতে চাই সংক্ষেপে একেবারে, ইসলামী আন্দোলন বাংলাদেশের স্তরগুলো কি কি? মানে আমি যদি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশে জয়েন করতে চাই, তাহলে এইখানে আমার মানে স্তরগুলো যদি একটু বলেন, যে প্রথমে সদস্য বা এই থেকে কিভাবে কিভাবে একটা এখানে মানুষ আমি সর্বোচ্চ পর্যায়ে আপনাকে যেতে পারে? জি জি জি, থ্যাংক ইউ। এখানে আপনি যদি প্রাথমিক আসেন, আপনি যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি আদর্শের প্রতি অনুপ্রাণিত হন, তাহলে আপনি প্রাথমিক সদস্য ফরম আছে, সেই সদস্য ফরম আপনি পূরণ করতে হবে। এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেবাস বই আছে, সেই বই আপনাকে অধ্যয়ন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এরপর আপনাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, সেই পরীক্ষা অংশগ্রহণ করে আপনাকে মুআল্লিম প্রত্যাশী পরীক্ষা মানে কর্মী পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষা দিয়ে আপনি কর্মী পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন। এই কর্মী পরীক্ষার পর থেকে আবার আপনার আরো নতুন ভাবে নতুন সিলেবাস আছে, ওই সিলেবাসভুক্ত আপনার বই আপনার অধ্যয়ন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এরপর আপনি ওই মুআল্লিম প্রত্যাশী পরীক্ষা দিতে হবে। তো মুআল্লিম প্রত্যাশী পরীক্ষাতে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, তো সেখানে এর পরবর্তীতে আবার ধাপে আপনার অন্য সিলেবাস আছে, সেই অন্য সিলেবাসভুক্ত বই কিতাব আদি ওইগুলো আপনার জ্ঞান অর্জন করতে হবে। এরপর আপনি মুবাল্লিগ উত্তীর্ণ হতে পারবেন। এই আচ্ছা, স্তর হচ্ছে আমাদের। জি ধন্যবাদ। মানে সর্বোচ্চ হচ্ছে মোবাল্লিগ। জি। নারীরা বা মেয়েরা আপনাদের সংগঠনে কিভাবে কাজ করে? আমাদের নারী হচ্ছে বাংলাদেশের বড় একটা অংশই নারী, অতএব তাদেরও দিন ধর্ম শিক্ষা গ্রহণ করার দরকার আছে, দেশ জাতি সম্পর্কে তাদের সচেতন হওয়া দরকার আছে। তো আমাদের নারী কর্মীরা বিশেষ করে মা বোনদের, সম্মানিত মা বোনদের ভিতরে বিশেষ করে কাজ করে, তারা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে, তারা দেশ সম্পর্কে নারীদেরকে উদ্বুদ্ধ করেন, নারীর ইসলামী শরিয়ার যে অধিকার, সে অধিকার সম্পর্কে তারা তাদেরকে সচেতন করেন। এরপরে দেশের সার্বভৌমত্ব সম্পর্কে তারা সচেতন করে এবং ইসলামী অর্থনৈতিক ক্ষেত্রে তাদেরকে সচেতন করে। অর্থাৎ কমিটি নারীদের বলতে কি ভিতরে নারীদের দাওয়াতি অবস্থান আছে? কার্যক্রম মানে বলেন। থানা কমিটি, জেলা কমিটি বা মহানগর কমিটিগুলো বা কেন্দ্রীয় কমিটিতে কি নারীরা কি একই সাথে কমিটিতে থাকে, নারীদের নাকি নারীদের আলাদা ফর্ম? না না, এটা আমাদের আলাদা ফর্ম আছে, হ্যাঁ, একটা ফন্ড আছে, ওই ফন্ডে তারা কাজ করে এবং তারা সম্পূর্ণ শরিয়া মোতাবেক পর্দা মেনটেন করেই দাওয়াতি কার্যক্রম করে। আপনি দেখবেন নির্বাচনী প্রক্রিয়ায় কিন্তু আমাদের নারী কর্মীরা আলহামদুলিল্লাহ তারা পূর্ণ পর্দা মেনটেন করে এবং হিজাব পরেই তারা কিন্তু দাওয়াতি কার্যক্রম করেছে। এবং আমাদের যে প্রতীক হাত পাখা মার্কা, সেই প্রতীক হাত পাখার প্রতীকের পক্ষে তারা কিন্তু মানুষের, নারীদের, ভোটারদের কাছে কাছে গিয়েছে এবং তাদেরকে আমাদের প্রতীক সম্পর্কে সচেতন করেছে এবং আমাদের প্রতীকে ভোট দেওয়ার জন্য তাদেরকে আহ্বান করেছে। আমি যদি আপনাকে আরেকটু প্রশ্ন করি, যে আপনি যে এলাকায় আছেন, যে থানা বা জেলা, একটু কি আমাকে ধারণা দিতে পারবেন এখানে কি পরিমাণ নারীরা আপনাদের এই ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কাজ করে? যে কোনো একটি থানা বা একটি জেলার সংখ্যা কি বলতে পারবেন? আমি এখন যে থানায় অবস্থান করতেছি, এটা হচ্ছে শাহালি থানা বলা হয়, ঢাকা মহানগর উত্তর আওতাধীন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন। তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক নারী কর্মী আছেন, যারা তালিম তরবিয়তের ব্যবস্থা করে থাকেন, যারা পরিশিক্ষণের ব্যবস্থা করে থাকেন, যারা দর্সের ব্যবস্থা করে থাকেন, যারা আহ, নামাজের পরিশিক্ষণের ব্যবস্থা করে থাকেন, মাসলা মাসাইলে এই সমস্ত বিষয়ে তারা তরবিয়তের ব্যবস্থা করে থাকেন। আলহামদুলিল্লাহ আমাদের এইভাবে নারীদের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। জি ধন্যবাদ। সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মহোদয় একটি আলোচনায় তুলে আনছিলেন যে কওমি সনদ যারা পাবে তারা যাতে বিসিএস এ অংশগ্রহণ করতে পারে, এরকম একটা দাবি তিনি করেছেন। তা আমার প্রশ্ন হচ্ছে, এর আগে যখন আলিয়া মাদ্রাসা এই দেশে ছিল, তখন কিন্তু এই আলিয়া মাদ্রাসা সনদ বা সরকারিকরণের কারণে কওমি মাদ্রাসার সৃষ্টি হলো। এক পর্যায়ে এই কওমিতে যখন এখন সরকারি সনদ যুক্ত হলো, এরপরে যদি তারা সরকারি চাকরিতে অংশগ্রহণ করে, এরপরে কি তাহলে নতুন কোনো শিক্ষা ব্যবস্থা বা মাদ্রাসা চালু করবে বাংলাদেশের আলেম সমাজ? এই দাওরায়ে হাদিস আহ, পাশ করলে কি বিসিএস দেওয়াটা আসলেই কি সম্ভব? প্রশ্নটা হচ্ছে
যে আমরা এরকমও বিভিন্ন সময় শুনতে পাচ্ছি যে আমলের দিক থেকে যে এটা সরকারি হয়ে গেছে, এখানে আর আমল নাই, আমাদের কওমিকে এস্টাবলিশ করতে হবে। এখন কওমিও যদি সরকারি হয়ে যায়, এরপরে কি আমাদের নতুন কোনো মাদ্রাসা আবার চালু করা লাগবে কিনা? দেখেন ভাই, আমি আপনাকে বলি আসলে কওমিয়া মাদ্রাসার বিশেষ মানে পরীক্ষা অংশগ্রহণ করা মানে যে তার শক্তি তো ধ্বংস করে বা শক্তি তো বাদ দিয়ে যাবে তা না, তার শক্তি তো বজায় রেখেই যাবে। তো এটা হচ্ছে এইভাবে আসলে মূলত বিসিএস অংশগ্রহণ করাটাই তাকে ওইভাবে অ্যাটেন্ড করতে হবে তা না, কিন্তু তাকে যে রাষ্ট্রীয় একটা স্বীকৃতি দিয়েছে, তো রাষ্ট্রীয় স্বীকৃতি দিলে সে কেন অংশগ্রহণ করতে পারবেন? আমার তাদের প্রশ্ন হচ্ছে এখানে, যে তাকে যেহেতু রাষ্ট্রীয় একটা স্বীকৃতি দেওয়া হয়েছে, দাওরা হাদিসকে মাস্টার্স এর সমমান মর্যাদা দেওয়া হয়েছে, তাহলে তাদের সাথে কি বৈষম্য করা হচ্ছে না? এখন তার শক্তি তো বজায় রেখে কেউ যদি পারে, তার মেধার বিশেষ পরীক্ষাটা একটা হচ্ছে মেধার বহির্প্রকাশ। জি, জি, আসলে সেখানে যদি সে মেধাকে সে যাচাই করতে পারে, যাচাই করার সুযোগ থাকে, দেওয়া হয়, অবশ্যই দেওয়া উচিত। তার সাথে কেন বৈষম্য করা হবে? তাকে তো রাষ্ট্র যেখানে মাস্টার্স এর সমমান দিয়েছে, হ্যাঁ, তাহলে সে কেন অ্যাটেন্ড করতে পারেন? দেখেন, আমাদের ইসলামিক স্টাডিজ বলেন, অ্যারাবিকে যারা অনার্স করে দেখেন, তারাও যদি অ্যাটেন্ড করতে পারে, তাহলে কওমি ঘরানার আলেমরা তারাও যেহেতু দাওরায় মাস্টার সমান, তারা কেন attend করতে পারবে না? তাহলে তাদের সাথে কি বৈষম্য করা হচ্ছে না? যেহেতু আমরা এক বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি, অতএব এখন নতুন ভাবে কেন আবার বৈষম্য শিকার হবে? এই যে বৈষম্য শিকার যেন না হয়, তাদেরকেও সুযোগ দেওয়া হোক। এরপরে তারা তাদের সক্রিয়তা বজায় রেখে ইনশাল্লাহ আগামী হয়তো বা তারা অ্যাটেন্ড করবে এবং তাদের মেধার একটা প্রকাশের সুযোগ পাবে। জি, আপনার বক্তব্য পরিষ্কার, ধন্যবাদ। 24-এর বিশাল গণ আন্দোলন, এই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা কি? ধন্যবাদ। দিনের মতন পরিষ্কার যে জুলাই আগস্টের আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে প্রকাশ্যে ওপেনে কাজ করছে, আমার অ্যানালাইসিস, আমার জানা মতে কোন সংগঠন বা কোন শীর্ষ নেতারা এতটা ওপেনে কাজ করে নাই। আপনি দেখবেন, আলহামদুলিল্লাহ আমি এই আন্দোলনে সবাই সম্পৃক্ত আছি, কথা আমি আগেও বলেছি এখনো বলি। বাংলাদেশের যারা ফেসিস্ট সরকারের বিরোধী ছিল, এই স্বৈরাচারের বিরোধী ছিল, সকলেই এই আন্দোলনে মানে অংশগ্রহণ করছে এবং সমর্থন ছিল, মাঠ পর্যায়ে ছিল, এটা আমি আগেই বলে দিচ্ছি। কিন্তু আপনি দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সিনিয়র নাইম যেভাবে মাঠ পড়ে তারা কাজ করেছে, আপনি দেখবেন 4 আগস্ট হাজার হাজার, লক্ষ বললে ভুল হবে না মনে হয়, সংখ্যাটা হয়তো কম বেশি হতে পারে, এরকম বিশাল মিছিল বহর নিয়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মোহতারাম মুফতি সৈয়দ ফজল করিম হাফিজুল্লাহর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে কিন্তু ওই দিন কিন্তু অবরোধ কারফিউ ছিল, সে কারফিউ ভঙ্গ করে কিন্তু আমরা দেখেছি হাজার সেটা। হাজার মানুষদেরকে নিয়ে শাহবাগ সে বক্তব্য দিয়েছে এবং শাহবাগ গিয়েছে। এর আগে দেখবেন মোহতারাম আমিরের বক্তব্য ভাইরাল হয়েছে, হ্যাঁ, অনেকভাবে, অর্থাৎ নায়েবে আমির নায়েবে আমির যেভাবে ওপেন এবং সাংগঠনিক নাম ব্যবহার করে, ব্যানার ব্যবহার করে যেভাবে ওপেনে কাজ করছে, আমার জানা মতে এই আন্দোলনে অন্য কোন রাজনৈতিক সংগঠন এইভাবে ব্যানার ব্যবহার করে এবং তাদের আমার আমির এবং নায়েব এবং সমমর্যাদার ওয়ার্ল্ডের কোন নেতা আমি এইভাবে ওপেনে কাজ করতে দেখি নাই। জি, আমরাও সেটা দেখেছি। আন্দোলনের প্রেক্ষাপটেও ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা আছে। আমি যদি আরেকটু জানতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের যেহেতু ভূমিকা আছে এবং অংশগ্রহণ আছে, আপনাদের দল থেকে কতজন শহীদ হয়েছেন এবং কতজন আহত আছে? যারা আহত আছে তাদের কি অবস্থা, তাদের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? দেখেন, আমাদের মোহতারাম আমির বেশ কিছুদিন আগে আন্দোলনের পরে আমাদের যারা এই আন্দোলনে শহীদ হয়েছে 18 জন একটা তালিকা প্রকাশ করেছিল। এরপরে আমাদের আরো 2 জন ভাই শাহাদাত বরণ করেছে রিসেন্টলি, 2 দিন আগেও দেখবেন আপনি কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের মহতারাম মহাসচিব নেতৃত্বে জানাজার মাধ্যমে আমরা এক শহীদকে বিদায় দিয়েছি এই আন্দোলন, ফেসিবি আন্দোলনে। তো আমাদের এই পর্যন্ত 20 জন আমাদের শাহাদাত বরণ করেছে, প্রায় 10,000 অধিক আহত হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা মেজর যে আহত গুলো হয়েছে এগুলো না আমরা সার্বিকভাবে চেষ্টা করেছি, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের আমির নায়েবে আমির তারা সেই আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছে, অনেকের বাড়িতে গেছে, হসপিটালে গেছেন, তাদের সার্বিকভাবে শুধু আমাদের ইসলামী আন্দোলনের কর্মীরাই নাই, যারাই আহত হয়েছে আন্দোলনে তাদেরই সার্বিকভাবে চিকিৎসা এবং খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছে। নায়েবে আমির মহোদয়ের নেতৃত্বেই গণভবনে সর্বপ্রথম তিনি তার লোকজন নিয়ে ঢুকেছেন, এরকম একটি আলোচনা মাঠে আছে।
এটার সত্যতা কি আপনি কি জানেন? না, এইটা আমার ওইভাবে জানা নেই। তবে আন্দোলন যে শক্তি অংশগ্রহণ করছে এটা সত্য, কিন্তু ওইভাবে যে তার নেতৃত্বে এটা একদম গণভবন ঢুকছে, গণভবন ঢুকে ওইভাবে তছনছ করছে, এটা সত্য নয়। আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা বলছে যে পেশা হুজুরই সর্বপ্রথম গণভবনে ঢুকছে। তো না, এটার সত্যতা। এটা আমার জানা নেই। হ্যাঁ, জি, আমি আরেকটা ওইভাবে আমাদের ছোট করে বক্তব্য আন্দোলনের আরেকটি। পক্ষ থেকেও স্পষ্ট কোনো বক্তব্য আসে নাই যে আমার আমির নেতৃত্বে বা নায়েব আমির নেতৃত্বে শাহাব আমিতে ঢুকছে, গণভবন ঢুকছে। এটা আমার দলীয় কোনো বক্তব্য না। এটা হয়তো বা ব্যক্তিগত কারো এই থেকে আসতে পারে, কিন্তু জি, আমার দলীয় বক্তব্যটা না। আমি আরেকটি চট করে আপনার থেকে অ্যান্সার নিতে চাই, সেটি হচ্ছে শহীদ মীর মুগ্ধ এর ব্যাপারেও এরকম কিছু কথাবার্তা আসছে যে তিনি চরমোনাই দলের বা তার বাবা চরমোনাই দল করত। শহীদ মীর মুগ্ধ কি আপনাদের 18 জনের তালিকায় আছে? যে শহীদ মীর মুগ্ধ আমাদের তালিকাভুক্তই আছে, এবং মুগ্ধ সে ছাত্র আন্দোলনের একজন সক্রিয়ই সদস্য ছিল। তার সাংগঠনিক অনেক ছবিও আপনাদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে, দেখতে পেরেছেন। তার বাবা তো এমনি মুজাহিদ, শুধু তার বাবাই মুজাহিদ নয়, এবং এই শহীদ মুগ্ধ সে ছাত্র আন্দোলনের সাথে সক্রিয় কাজ করেছে। অনেক ফটো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, বিভিন্ন আমাদের ইসলামী শাসন ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনের কার্যক্রমে অংশগ্রহণ করেছে। এরকম অনেক ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। আমি পরবর্তী কোশ্চেন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি। এই পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে জেনারেল যারা আছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যারা, তাদেরকে দিয়ে একটি কমিটি করা হয়েছিল। বাংলাদেশের বিশেষ করে আলেম সমাজের প্রতিবাদের মুখে সেই কমিটিটি ভেঙে দেওয়া হয়েছে। তা আমার প্রশ্ন হলো, জেনারেল শিক্ষাক্রমের যে ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন কমিটি তো জেনারেলদেরই আসলে প্রণয়ন করার কথা, এখানে আলেমরা কি করবে? আলেমরা যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে বা কওমি শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাগুলোতে তো আপনারা কখনো সেই ঢাকা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বা জেনারেল শিক্ষিতদেরকে নিয়ে এসে আপনারা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেন না। তাহলে জেনারেল শিক্ষা ব্যবস্থায় আপনারা কেন যেতে চান? ধন্যবাদ আপনাকে। এই আমাদের যে জাতীয় পাঠ্যক্রম বলা হয়, জাতীয় শিক্ষাক্রম বলা হয়, এটা আমাদের জাতীয় শিক্ষাক্রম। এই জাতীয় শিক্ষাক্রমে আলেম সমাজ কেন থাকবেন, এইটাও প্রশ্ন যে কেন থাকবে না। আলেম সমাজ আজকে যেখানে সর্বক্ষেত্রে আপনি একটা যে কোনো কমিটি করলে সমস্ত সেক্টর থেকে আপনি প্রতিনিধি নিচ্ছেন, সকল ঘরানার প্রতিনিধি নিচ্ছেন, তাহলে বাংলাদেশের যেখানে 92% মানুষ তাকে, সেখানে তাদের একটা শিক্ষা পাঠ্যক্রম রচিত হবে। সেই শিক্ষা পাঠ্যক্রম রচিতের ক্ষেত্রে আপনি কেন আলেমদেরকে প্রাধান্য দেবেন না? অবশ্যই আলেম সেখানে থাকা উচিত, এবং এটাই যুক্তিযুক্ত। হ্যাঁ, এবং এই পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে যাদের ধর্মীয় জ্ঞান নাই, তারা এই ধর্মীয় বিষয়গুলো অ্যাড করা সম্ভব না তাদের পক্ষে। আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের ইসলাম শিক্ষা নামক ইসলাম শিক্ষা বইতেও আহ, আমরা গত এই শিক্ষা পাঠ্যপুস্তকেও দেখেছি যে হিন্দুদের এই দশরার যে মূর্তি, ইসলাম শিক্ষার সেই বইটার কভারেও দিয়ে দিয়েছে, প্রতিবাদ করার পরে পরিবর্তন করেছে। এবং আমরা দেখেছি আমাদের এই জাতীয় পাঠ্যক্রমে অনেক নাস্তিক্যবাদ প্রবেশ করানো হয়েছে, এবং তাদের চিন্তা চেতনা থেকেই তাদের এইগুলা অ্যাড করা হয়েছে। যদি এখানে আল্লাহ প্রতিনিধি থাকতো, তাহলে কোনটা সঠিক আর কোনটা সঠিক নয় হয়তো এটাকে স্পষ্ট করতে পারতো। স্পষ্ট করতে পারলে হয়তো আগামী দিনের জন্য সুন্দর একটা পাঠ্যক্রম আমাদের জন্য, এই দেশের তাহাজিব তামাদ্দুম, এই দেশের কৃষ্টি কালচার সংস্কৃতি, এদের ধর্মকর্মের বিষয়ের উপরে একটা সুন্দর একটা পাঠ্যক্রম রচিত হইতো। যখন আলেম প্রতিনিধি সেখানে না থাকার কারণে এই যত সমস্যা হয়েছে, এবং সেখানে নাস্তিক্যবাদ প্রবেশ করেছে, সেখানে সমকামিতা প্রবেশ করেছে, যার কারণে সেখানে অবশ্যই আলেম প্রতিনিধি থাকা দরকার। এরপরে আসেন যে কওমি অঙ্গনে কেন জেনারেলকে অ্যাড করা হয় না। দেখেন, কওমি অঙ্গনে শিক্ষা আহ, একটা ধর্মীয় শিক্ষা, সেখানে জেনারেল আসলে তাদের ওইভাবে নলেজও নাই। অতএব তারা সেখানে না আসাটাই ভালো। তারা সেখানে আসতে গেলে সেটা হিতে বিপরীত ঘটতে পারে, অতএব তাদেরকে সেখানে আসার কোনো যুক্তিযুক্ত নাই। সম্প্রতি
ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আহ, আমির মহোদয়, উনি বলেছেন যে ইসলামী দলগুলোর মাঝে ঐক্যে বিনষ্ট হয় এরকম কোনো আলাপ আলোচনা লেখালেখি করতে উনি নিষেধ করেছেন। উনি বলেছেন যে ইসলামী দলগুলোর মাঝে ঐক্যের দ্বার প্রান্তে আমরা আছি। বাংলাদেশে ইসলামী দলগুলোর ভিতরে সবচাইতে বড় দল জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকেই মূল্যায়ন করা হয়। তাহলে আপনি তৃণমূলের একজন নেতা হিসেবে আপনার কাছে কি তথ্য আছে? এই ঐক্যটা আসলে কি দলীয় ঐক্য হবে নাকি নির্বাচন কেন্দ্রিক ঐক্য হবে? একটু সংক্ষেপে যদি উত্তরটি দিতেন। দীর্ঘদিন পর্যন্ত অনেকের একটু মনোমালিন্য বা দূরত্ব ছিল। প্রাথমিকভাবে সেই দূরত্বগুলা বসে আসলে দূরত্বগুলো কাটানো দরকার, এবং আলোচনা আলহামদুলিল্লাহ চলতেছে, চলবে, এখনো চলমান আছে। তো আশা করি, যেহেতু এটা একটা সিনক্রেট বিষয়, এখন যেহেতু এইটা মাঠ পর্যায়ে ফেলাসিং কথা বলাও কঠিন, তো ইনশাল্লাহ আলোচনা চলতেছে ভিতরগত। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামী তারা সকলেই সৌহার্দ্যপূর্ণ আচরণ হয়েছে, মানে আলোচনা হয়েছে, এবং সকলে আন্তরিকতা নিয়েই আলহামদুলিল্লাহ আগাচ্ছে। হ্যাঁ, আপনি কি মনে এবং করেন যদি সকলেই চাচ্ছে যে ঐক্য তাদের হয়, মধ্যে গ্রুপ। এই দুই দলের বা জি, ইসলামী অন্যান্য দলগুলো মিলে যদি একটি নির্বাচন ঐক্য হয়, সরকার গঠন করা কি সম্ভব? আলহামদুলিল্লাহ আমরা তো আশা করি, যদি যেহেতু মানুষ যেভাবে চাচ্ছে, এখন মানুষ এটা পরিবর্তন চাচ্ছে। মানুষ বিগত 54 বছর পর্যন্ত বিভিন্ন শাসন দেখেছে। তো মানুষের আসলে কাঙ্ক্ষিত শান্তি এবং মুক্তি আসেনি। তো শেষে মানুষ এটা চাচ্ছে পরিবর্তন হওয়ার জন্য। মানুষ রাস্তাঘাটে, চার দোকানে, বিভিন্ন আনাচে কানাচ দেখবে আলোচনা একটাই, যদি এবছর ইসলামী দলগুলো ঐক্য হয় তাহলে আমরা তাদের সাথে আছি। আমরা একটা পরিবর্তন চাই। আমরা তো অনেক শাসক দেখলাম, অনেক নীতি দেখলাম। তো আমরা এইবার ইসলামী ওলামায়ে কেরামদেরকে ইসলামী একটা নীতি দেখতে চাই। তো আলহামদুলিল্লাহ আমি আশা করি, যদি একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, তাহলে এদেশের মানুষ, যেহেতু 92% মুসলমান এদেশে বসবাস করে, এদেশের মানুষ অনেক ধার্মিক মানুষ। তো শেষ আলহামদুলিল্লাহ আগামী দিনে এই ইসলামী ঐক্য জোট যদি একটা তৈরি হয়, তার ইনশাল্লাহ ক্ষমতায় যেতে পারবে ইনশাল্লাহ। এর বিষয়ে আমি শতভাগ আশাবাদী। জনাব ফরিদ উদ্দিন মাসুদ এবং কফিল উদ্দিন সরকার সালেহী সম্পর্কে আপনার 1 মিনিটে একটু মতামত জানতে চাই। দুইজনই সরকারের পক্ষে অবস্থান নিয়েছে, এবং বিভিন্ন সময় তারা সরকারের পক্ষ হয়ে বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়েছে। তো এটা আসলে বাংলাদেশের সাধারণ মানুষ এটা তাদের থেকে প্রত্যাশা করেনি। তো এখন যে বিষয়টা হয়েছে, তারা তাদের বক্তব্য বিষয়ে জাতির সামনে এখন পরিষ্কার করেনি। জি, ধন্যবাদ মিজান ভাই। আমি আরেকদিন আপনার সাথে আহ, বিস্তারিত আরো সময় নিয়ে আলাপ আলোচনা করব ইনশাল্লাহ। আপনাকে আমার এই শোয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। যে আপনাকেও ধন্যবাদ, অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনা করতেছি।